ঢাকা মডেল স্কুলেও আমি টিকছি। মডেল স্কুল অনেক এক্সপেন্সিভ, আর ক্যাডেট কলেজে পয়সা কম লাগবে, তো কোথায় যাব? উনি আমাকে জিজ্ঞেস করলো যে শোনা, তোমার কোথায় পড়তে ইচ্ছা করছে বলো। তাই আমি বললাম যে আমার তো রেসিডেন্সিয়াল মডেলে পড়তে ইচ্ছা করতেছে, তো কিন্তু আব্বা ওখানে অনেক খরচ, অনেক এক্সপেন্সিভ। তো উনি আমার কোলের মধ্যে টাইনে নিয়ে বলছিল যে শোনা, এক্সপেন্সিভ না সস্তা নাকি চিপ, এটা তো তোমার দেখার বিষয় না, তোমার জানটা কি চাই বলো। আমি বললাম আমি মডেল স্কুলে পড়তে চাই, কিন্তু অনেক টাকা লাগবে। কিন্তু বললো টাকা তো আমি জোগাড় করব, তুমি খালি ভালো করে পড়াশোনা করো। এটা হলো বাবা কি বলছে, তুমি খালি ভালো করে পড়াশোনা করো, টাকা আমি জোগাড় করব, তুমি ওইখানে ভর্তি হও। তো ঠিক তেমন আমাকে সিঙ্গাপুর পাঠাইছে। আমি প্রতিদিন রাত্রে কাঁদতাম, আব্বা আমি তো কোনোদিন এই ফ্রিজের ঠান্ডা ভাত গরম করার জন্য মাইক্রোওভেনও দেয় নাই। আমি ওই ঠান্ডা ভাত নর্মাল হয় ওইটা চামচ দিয়ে আমি খেয়ে ফেলি, আমার খুব কষ্ট হচ্ছে, আমি থাকবো না এখানে। আর আমাকে উনি বলতো যে না শোনা, তুমি আর একটা মাস কষ্ট করো, আমি আল্লাহর কাছে দোয়া করছি তোমার মন বসে যাবে, তুমি থাকো। খুব রিকোয়েস্ট করতো আমাকে থাকার জন্যে, আর আমি বলতাম ঠিক আছে, আমি কিন্তু এই মাস দেখবো, এরপরে আমি চলে আসবো। এই করতে করতে উনি টাইম কিল করাতো আমার আব্বা, যা 7 দিন দেখো। এর মধ্যে আমার এলাকা খুব কম মানুষ ছিল তখন, খুব কম, চুয়াডাঙ্গার কোনো মানুষই ছিল না সিঙ্গাপুরে, এই হাতে গোনা 7-8 জন ছিল। ওদের সাথে পরিচয় হলো, আস্তে আস্তে অন্য বাঙালিদের সাথে পরিচয় হলো, আমি থেকে গেলাম এইখানে। তারপরে 5 বছর মানুষের জন্য চাকরি করলাম। পরে আমি একদিন আমার বসকে বললাম, পরে যে বস ছিল ওনার বাড়ি কেরালাতে, ইন্ডিয়া থেকে আসছে, উনিও এতিম ছিল, ওনার চাচার হাত ধরে সিঙ্গাপুর আসছিল। 4-5টা রেস্টুরেন্ট আছে, বড় বড় 8-10টা বিল্ডিং আছে, ওনার ট্রাভেল এজেন্সির সবচেয়ে টপ সেলার আমি আস্তে আস্তে ওখানে সিঙ্গাপুরে ট্রাভেল এজেন্সির টপ সেলার হয়ে গেলাম 5 বছরের মধ্যে। তখন আমি বললাম যে বস, আমি তো একটু, আমার আব্বা আমাকে যখনই সিঙ্গাপুর যাই তখনই বলে শোনা, তুমি নিজে কিছু করো, চেষ্টা করো। তা বললো আব্বা আমার কাছে তো বেশি টাকা নাই, আমি যা বেতন পাই খরচ হয়ে যায়, অল্প টাকা আছে, কেন অল্প অল্প করে সঞ্চয় করো। ঠিক 5 বছর পরে উনি আমাকে একদিন রাতে বললো শোনা, তুমি ছোট করে শুরু করো, নিজে কিছু করো। এই যে আমাকে উৎসাহ দিল। আমার বসরে বললাম দেখো, আমার ফাদার তো বলতেছে নিজে ব্যবসা করতে, তো তুমি যদি অনুমতি দাও আমি তাহলে পাশে একটা ট্রাভেল এজেন্সি করতে চাই। তো আমি যখন 50 ইয়ার্স ওল্ড হয়ে যাব, আমি যাতে রিগ্রেট না করি যে আমি কেন আগে ব্যবসা শুরু করলাম না, আমি চেষ্টা করি। তুমি চেয়ারটি দাঁড়ায় আমারে হাক করে বলল যে এই 5 বছরে তুমি আমারে $5 মিলিয়ন ইনকাম করে দিছো, তুমি যাও, তুমি চেষ্টা করো, অফিস করো, যদি তোমার ব্যবসায় বরকত না হয়, ইংলিশে বললো আর কি, দেন ইউ কাম ব্যাক টু মি, আমার ডোর সারা জীবন তোমার জন্য খোলা, ইউ আর এ গুড ওয়ার্কার, আমারও বললো। তখন আমার ওই অফিস চলে, আর উনি রেনোভেশনের কাজ চলে, আর আমার বস যে দেখে ওখানে, আর আমার এসে বলে তুমি এইখানেই থাকো, এটাও তো তোমার অফিস, যেদিন রেডি হবে তো সেদিন তোমাকে আমি বলবো ওইখানে যাও। আমাকে উনি নিজ হাতে বললো তোমার অফিস রেডি হয়ে গেছে, তুমি চলো ওইখানে যাই বসো। এই যে আমি শুরু করলাম নিজের ব্যবসা। দেখেন, মানুষের দোয়া কিন্তু এমনি হয় না। আমরা দোকানে কাজ করতেই পারি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেই পারি, কিন্তু ওই লোকটা তো আমার রুটি রুজির ব্যবস্থা করে দিছে, আমরা কি তার মন খুশি করে যেতে হবে না, না তার সাথে ঝগড়া করে যাব? তাহলে বরকতটা তো এখান থেকেই শুরু। গেলাম তো আরো পরের কথা, আরো 8-10 বছর পরের কথা, আমরা একই বিল্ডিংয়ে গাড়ি পার করতাম, আস্তে আস্তে গাড়ি কিনলাম, ব্যবসা করতেছি। তো আমার বস যে আমার গাড়ি দেখতেছে, দেখেন মানুষের সাকসেস দেখেন। তো আমাকে ওনার 5 জন মেয়ে, তা আমাকে ওনার গাড়ি আর আমার গাড়ি পাশাপাশি পার্ক করা। তো আমি যাচ্ছি, দেখি বস আমার গাড়ি দেখতেছে, আমিও বাইরে যাব। তা আমারে এভাবে বুকের মধ্যে জড়াই ধরে বললো, উনি দুনিয়াতে নাই, যে আই গট 5 ডটার, ওনার 5 জন মেয়ে, তোমার মতো যদি একটা ছেলে আমার থাকতো
আমার জীবনে আর কোনো চিন্তা করতে হতো না। আমার এত সম্পদ, এগুলি কে দেখবে সাহেব? তা আমি বসে জড়াই ধরে বললাম, বস তুমি আল্লাহর রাস্তায় দান খয়রাত করতেছো, ওই করতেছো, আল্লাহই টেক কেয়ার করবে, তুমি কোনো চিন্তা করো না। এই যে রিলেশনটা, এটি কি আমাদের দেশে হয় ভাই? মালিকের কাছ থেকে চলে গেলে মালিক দুই কথা বলে, উনি দুই কথা বলে। এটা একটা শিক্ষা। যারা আপনারা ব্যবসা করেন, আপনাকে যারা সার্ভিস দেয়, যার জন্য আপনারা এত টাকা ইনকাম করেন, আমরা সিঙ্গাপুরে কেউ কর্মচারী বলে না, বলে আমার কলিগ। পরিচয় করাই দেয় ম্যানেজাররে, আমার কলিগ উনি। আমরা কি বলি, এই ওই বেটা আমার তো ম্যানেজার, আমার কাজ করে, বলি না? এটাও কিন্তু বলে না, রেসপেক্ট করে। আপনি যদি রেসপেক্ট দেন, আপনি রেসপেক্ট পাবেন। আপনি যদি রেসপেক্ট না দেন, আপনি রেসপেক্ট পাবেন না। প্রথম টিপস কি হলো তাহলে? উই হ্যাভ টু রেসপেক্ট ইচ আদার, কাম টু কাস্টমার সার্ভিস। এমন কোনো কাস্টমার ছিল না সিঙ্গাপুরে, কুমিল্লাতে বাড়ি, মুন্সিগঞ্জে বাড়ি, যারা এখানকার ছেলে তারা বলতে পারবে, ব্যবসা করে, কেউ আদম ব্যবসা করে, কেউ লাগেজ ব্যবসা করে। আরো আগের কথা, যারা অনেক টাকা পয়সা ছিল, কিন্তু এত লেখাপড়া ছিল না। আমার কাছে কি ছিল? শিক্ষা ছিল। আমার কাছে আসতো পরামর্শ নিতে, আমার কাছে আসতো ফর্ম পূরণ করার জন্যে, আমার কাছে আসতো কিভাবে মাল্টিপল ভিসা পাওয়া যায় আপনি করে দেন, আমার কাছে আসতো কিভাবে সস্তায় আমি বারবার যাতায়াত করতে পারি যাতে আমার লাভ হয়, বুদ্ধি দেন। তাহলে কি হলো? ওনার কাছে টাকা আছে আর আমার কাছে শিক্ষা আছে, এই যে এক্সচেঞ্জ করলাম না? তো তখন কি হলো? আমি যখন নিজে ব্যবসা করতাম, অনেকে এসে আমার কাছ থেকে বুদ্ধি নিত, আমাকে সবসময় আমাকে সাপোর্ট দিত তারা। তা আমি প্রত্যেককে, ধরেন আমি কোনোদিন মনে করতাম না এই লোকটা লেখাপড়া জানে না, অলওয়েজ আমি আসলে চেয়ারটি দাঁড়াই যেতাম, ওনাদেরকে আমি এমন লাল চা বানায় খাওয়াইতাম নিজ হাতে। আমার কি সম্মান চলে যেত? আমার অফিসের স্টাফরা বলতো, স্যার এই লোকটা আসলে, বাঙালি স্টাফরা, আপনি দেখি ওনার জন্য নিজ হাতে চা বানায় নিজে চা দিতে চান। তোমরা তো এখন আমার এই অবস্থা দিয়েছো, এই লোকটার অবদানই তো জানো। বললো, স্যার এর তো কি অবদান বলেন তো? আমি যখন প্রথম অফিস করি, উনি লোক ধরে ধরে নিয়ে আসতো যে ভাই আমার কোম্পানিতে 5,000 লোক আছে, সব যাতে আপনার কাছে টিকিট কেনে, আমি নিয়ে আসবো বাঙালি। তো ওই লোকটা তো আমার কাছে বিশাল একটা ব্যাপার না, তাকে আমি চা বানায় খাওয়াবো না? আপনি আকাশে উঠে যেতে পারেন, কিন্তু যদি গোড়া ভুলে যান একদিন ধসে পড়বেন না? হ্যাঁ, আপনি বাড়ি বানাইছেন 20 তলা, ভিত ভালো দেন নাই, পড়ে যাবে না? সেই জন্য রুটের কথা ভুলবেন না কেউ, রুট মনে রাখবেন। চোখ বন্ধ করবেন, বাপ মার কি ছিল চিন্তা করবেন, বাবা কি করে আপনাকে কষ্ট করে মানুষ করছে, তাইলে আপনি মানুষের সাথে মিশতে পারবেন। আমি এই বাজারে ওই যে আমাদের সিরাজ মিয়ার ছেলে টিপু ভাই, হ্যাঁ টিপু ভাই, আরেকজন আছে রব, আছে না এগুলো? আচ্ছা, তখন আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমরা আসতাম, চা খাওয়াও ঠিক মতো পয়সা থাকতো না। বিলিভ মি, আপনারা আসছেন এতগুলি লোক আমার কথা শুনতে, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে নামতাম, নামে টিপু বলতো চল বাড়ি যাই, চা খাওয়াবো, নাইলে এখানে বসতাম, চা খাওয়াতো। তখন সরোজগঞ্জ বাজার এত বড় ছিল না, এটা বলতেছি আরো প্রায় 40 বছর আগের কথা। আর শরৎগঞ্জ বাজার আমি ভুলে গেছি বলতে, যে একটা ঐতিহ্যবাহী বাজার, ছোটবেলা থেকে আমরা শুনি যে এটা একটা বড় মোকাম। কি গুড় বলেন, মসুরি বলেন, ছোলা বলেন, তরি তরকারি বলেন, বিখ্যাত বাজার। বহু মানুষ আমাকে বলছে বিদেশেও যে আপনাদের ওইদিকে একটা জায়গা আছে সরোজগঞ্জ, ওইখানকার গুড় বিখ্যাত, ওইখানকার ভুট্টা বিখ্যাত, এইভাবে বলছে। কারণ সরোজগঞ্জ আদি মোকামের জায়গা। তো সরোজগঞ্জবাসীকে যদি ব্যবসা শিখাইতে হয়, তাহলে কি হবে? দেশ বিদেশ জানে সরোজগঞ্জ ব্যবসায়ীদের কথা, যেটা ব্যবসার অন্যতম মুকাম এটা। এই জন্য আপনারা যারা সরোজগঞ্জবাসী, আপনারা অত্যন্ত লাকি। চুয়াডাঙ্গার কথা আসলেই আগে সরোজগঞ্জের কথা আসে, যে ওইখানে বড় গুড়ের হাট। এই যে কথাটা, বড় ভুট্টা পাওয়া যায় এখানে। আবার আমি দেখি এইখানকার বেগুন,
লোড হয়ে ট্রাকে ট্রাকে যায় না, মূলার সময় দেখি মূলা লোড হচ্ছে যায়। তো এই জন্যে সরোজগঞ্জবাসীরা, আপনারা ব্যবসায়ী, আপনারা আদি ব্যবসায়ী, আপনারাই পারবেন এই চুয়াডাঙ্গার অর্থনীতির চাকাটাকে ঘুরাই দিতে। চুয়াডাঙ্গার অর্থনীতিকে আপনারা ঘুরাই দিতে পারবেন। দেখেন ভোটের কথা বলতেছে, এরা বিএনপি করে, কিন্তু দেখছেন আমি বলতেছি ভালো কথা, এর মধ্যে বলে ভোটের কথা। আচ্ছা আচ্ছা ভাই শোনেন না ভাই, আরে কি মানুষের সাহেস্তার জায়গা নেই আছে ভাই। ধরেন যে আপনি ক খত্তি শুরু না করে, এ বৃত্তি শুরু না করে আপনি যায় জেডে চলে গেলেন, লোকে ভোট দেবে আপনার? আপনাকে ক্রিয়েট করতে হবে পরিবেশটা, আপনারা তো বুঝতেছেনই না। কি নেতা তৈরি করলো শরীফ সাহেব, বাবু খান সাহেব, কি বোঝে এরা, আমি তো বুঝতেছি না। শোনেন ভাই, এই সরোজগঞ্জে কালকে আলহাসে 1-150 মেয়েরা আমার কিন্তু গাড়ি আটকাই দিছে। এলাকার মেয়ে ছেলেপেলে কিন্তু খুব সাহসী। আপনারা যদি এমন করেন, আপনাদের সাথে মিটিং না করে মেয়েদেরকে কিন্তু খেপিয়ে দিব, আপনাদের অনেক সমস্যা হবে, আমার মতো সমস্যা হবে। আমি এখানে পড়ে আসি, আমার বউ কিন্তু খুব রাগে আছে। বেগুন ছাড়লে যারা আওয়াজ হয়, এর চেয়ে বড় আওয়াজ। তো এই জন্যে বউয়ের কাছে পুরুষ মানুষ ঠিক আছে নাকি? এখন যাই হোক, এটা যোগ করলাম। যে কথা বলতেছিলাম, আপনারা এরা কথার মধ্যে আঙুল ঢুকাই দিছে, কথা বলা একটু সমস্যা হচ্ছে। যাই হোক, কথা হলো যে আপনাদের যে ভিউ, আপনাদের যে চিন্তা, মনে করতেছেন উনি কেন এত কথা বলতেছে, উনি কেন আসছে এখানে। আপনাদের জন্যও আমার একটা মেসেজ হলো, গত 17-18 বছর আওয়ামী লীগ এখানে ক্ষমতায় ছিল, আপনারা জানেন। এখানে অনেক চেয়ারম্যান আছেন। আমাদের 5 কমলাপুর গ্রামে একটা বড় মাদ্রাসা আছে, আপনারা কেউ জানেন কিনা আমি জানি না। চুয়াডাঙ্গা জেলার সেরা মাদ্রাসা, এবারও 18 জন, খুলনা বিভাগের সেরা মাদ্রাসা 18 জন স্ট্যান্ড করছে। প্রত্যেকটা শিক্ষককে আমি আর আমার আব্বা ইন্টারভিউ দিয়ে দিয়ে নিয়োগ দিয়েছি। উনি মারা যাওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে আমি শিক্ষক এনেছি শিক্ষার মান উন্নত করার জন্যে। ওইখানে এবার 18 জন স্ট্যান্ড করছে, গত বছর 16 জন, তার আগের বছর 14 জন। 150 হাফেজ আছে, শাইখুল হাদিস আছে, দাওরা হাদিস পর্যন্ত আমরা খুলে দিয়েছি। দাওরা হাদিস মানে মাস্টার্স। টোটাল 36 জন স্টাফ ওখানে, 2 জন সিকিউরিটি, 4 জন বাবুর্চি। বাবুর্চির দায়িত্ব খালি রান্না করা, বাজার করার দায়িত্ব শুধু বাজার করা। শিক্ষকদের দায়িত্ব শুধু শিক্ষা দেওয়া। মাসের 2 তারিখে সিগনেচার করে সরকারি অফিসে যেমন বেতন হয়, ওইভাবে ওনারা বেতন দিয়ে যান। দেয়ার ইজ নো রিসিট বুক। কারো কাছে যায় টাকা চাইতে যায় না। আপনার জান চাইলে আমরা না করব না, কারণ আমার আব্বা এত দোয়া করে গেছে, বলছে আল্লাহ যদি কবুল করে নাই, শোনা কিভাবে চলবে, তোমার কোনো ক্ষমতা নাই। একজন মানুষকে দানা খাওয়ানোর ক্ষমতা তোমার নাই। আমি একদিন বলছিলাম, আব্বা এই মাদ্রাসাতে হাফেজ তৈরি হচ্ছে, এটাই ইনাফ, আর আমি পারবো না এর চেয়ে বেশি কিছু টেক কেয়ার করতে। তুমি আমাকে বুকের মধ্যে ধরে বলছিল, শোনা এটা তো তোমার ডিসিশন না, তুমি কে ডিসিশন নেয়? ডিসিশন তো উপর থেকে আসবে। আমি সারা রাত দিন চোখের পানি ফেলছি এটা যাতে দাওরা হাদিস পর্যন্ত হয়। দাওরা হাদিস কি বুঝলাম না তখন, বললো এখান থেকে মাস্টার্স পাস করবে ছেলেরা। তাহলে আব্বা এত বড় কাজ আমার দিয়ে হবে না। ওই তোমার দিয়ে কেন হবে, এটা তো আল্লাহ করাবে। দেন আল্লাহর কি মেহেরবানি, গত 3 বছর ধরে এখানে দাওরা হাদিস যে ছাত্ররা বাইর হচ্ছে, এই বছরও 14 জন বাইর হয়েছে, তারা শাইখুল হাদিস হবে। এই যে দিনে দিনে যে উন্নতি, আমরা চুয়াডাঙ্গাকে সেই উন্নত হিসেবে দেখতে চাই। আমি যে কথাটা বলতে গেলাম, সেই মাদ্রাসার আশেপাশে গ্রামে 18টা ছোট বড় রাস্তা, 18টা, একটা দুইটা না। কিন্তু গভর্নমেন্ট কাদের ছিল? আওয়ামী লীগের। এমপি কাদের ছিল? আওয়ামী লীগের। সিঙ্গাপুরে যায় শুয়ে পড়ছে, এভাবে করতে করতে এমপি। কারণ আমার সুবিধাটা কি হবে, লোকজন অনেকজন হবে যারা আমার সাথে, তাদের সম্পর্ক হলো এই একসাথে বসে আড্ডা দেওয়া আর এই লাল চা খাওয়া, এই ধরনের রিলেশন।
গল্প গুজব করি, আড্ডা দিই। অনেক মানুষ যারা এখানে বিএনপি করেন, অনেক মানুষের সাথে আমার এমন সম্পর্ক, হয়তো 10-15 জন তাদের মধ্যে মন্ত্রী হবে। তা আমার চাওয়ার কি আছে তাদের কাছে বলেন? কিছু হলেই প্রজেক্ট, এমপি একটা প্রজেক্টের ফাইল নিয়ে যাচ্ছে, ভাই ওইটা আগে পূরণ করে দেন। ওইটা যদি অ্যাপ্রুভ না করেন, সিঙ্গাপুর থেকে কিন্তু ওষুধের পরিবর্তে বিষ চলে যাবে। তা আমি তো এমনই করি মানুষের সাথে, ওনারা করবে না। তাহলে আমি রাজনীতি ভাই বুঝি না। আমি বুঝি চুয়াডাঙ্গা কোনো অবহেলিত জেলা থাকবে না, চুয়াডাঙ্গা একটা উন্নয়নশীল জেলা হবে। এবং আমি যাতে এটার পাঠ হইতে পারি, আমার জীবনের অনেক বছর চলে গেছে, অনেক কষ্ট করছি জীবনে, অনেক আল্লাহর কাছে যা চাইছি, আল্লাহর কাছে যা ফরিয়াদ করছি, সারাদিন পরিশ্রম করছি, রাতে যাই গোসল করে ঘরটা ঠান্ডা করে আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছি, আল্লাহ আমার এইটা দরকার, আল্লাহ আমার এইটা দরকার। ওখানে কোনো সমস্যা হয়েছে, মন ভালো লাগতেছে না, যাকে বলবো দোয়া করার কথা উনি তো দুনিয়াতে নাই। যখনই কিছু হতো আব্বাকে বলতাম, আব্বা আমার জন্য একটু দোয়া করেন, একটু কান্নাকাটি করেন। তো বলতো আমি তো তোমার জন্য অনেক দোয়া করতেছি শোনা। তা আমি বলতাম, আব্বা কি দোয়া চালাইতেছেন মাদ্রাসার হুজুরদের নিয়ে, রেজাল্ট তো পাচ্ছি না। ওই শোনা তুমি ওখানে বসেই রেজাল্ট পাবা, তুমি একটু ধৈর্য ধরো। এটা হলো বাবা। আর আমার মা বলতো যে শোনা তুমি কোনো চিন্তাই করবা না, এইভাবে সাহস দিত, তুমি কষ্ট করতেছো, আল্লাহ তোমার রিটার্ন একদিন দেবে, তুমি খালি কষ্ট করো, পিছনে তাকাবা না, উপর আল্লাহর কাছে শুধু কান্দো, আর এদিকে জমিনে কষ্ট করো, দেখবার রেজাল্টটা এসে যাবে। তো ব্যবসায়ীদের জন্য মেসেজ হলো, আপনারা কষ্ট করেন আর প্রতিদিন আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করেন, আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করেন, নফল নামাজ পড়েন, আল্লাহর দরবারে ফরিয়াদ দিয়ে চোখের পানি ছেড়ে দেন। কয়দিন করেন এই আমল, দেখবেন আল্লাহ আপনার দিকে কথা শুনবে, আপনার মনের আশা সে পূরণ করবে। শুধু হার্ড ওয়ার্ক করলেই জীবনে সাকসেস হওয়া যায় না, উপর থেকে আপনার নির্দেশনা আসতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে। আবার শুধু আল্লাহর উপরে ভর করে বসে থাকবেন, কাজ করবেন না, তাহলে আপনার সাকসেস আসবে না জীবনে। আপনাকে সাকসেসফুল করতে হলে দুইটার কম্বিনেশন করতে হবে। তো যে কথা বলতেছিলাম, শরীফুজ্জামান আমার ছোট ভাই, আমাদের পরিবারের এই চুয়াডাঙ্গা থেকে আমি ক্লিয়ার মেসেজ দিয়ে দিই, কোনো কিছু নেওয়ার ইচ্ছা নাই। চুয়াডাঙ্গাকে আমরা দিতে এসেছি, ব্যবসা করব সিঙ্গাপুরে, ব্যবসা করব আমেরিকায়, ব্যবসা করব ইংল্যান্ডে, চায়নাতে, চুয়াডাঙ্গায় ব্যবসা করতে আসবো না। আমার ভাই একা এখানে থাকে, আমার দুই বোন, বড় বোন যে আমাদের দুই বোনের মধ্যে বড়, ওরা সবার ছোট। আমরা এখন 3 ভাই বেঁচে আছি, দুই বোনের একজন থাকে নিউ ইয়র্কে, একজন এখানে থাকে চুয়াডাঙ্গায়। আর আমরা 3 ভাই বেঁচে আছি, 2 ভাই সিঙ্গাপুরে থাকি, শুধু শরীফ এখানে থাকে। আমার কোনো ভাই এখানে এসে টেন্ডারবাজি করতে আসবে না, আমার কোনো ভাই এখানে এসে মেয়র হতে আসবে না, আমার কোনো ভাই উপজেলা চেয়ারম্যান হতে আসবে না, আমার পরিবারের কেউ আসবে না। আর শরীফের জন্য মেসেজ ক্লিয়ার, এমপি হবা কোনো অসুবিধা নাই, আমি যেখানে বলবো এখানে যাবা, চুয়াডাঙ্গার কাজ হয়ে যাবে। কি চাই চুয়াডাঙ্গায় আমি এটা করে দিব, তোমার দায়িত্ব। কোনো কিছু করতে গেলে একটা মাধ্যম লাগে। আজকে যদি আমার আপন ছোট ভাই সেই মাধ্যমটা হয়, আর ওদের বাবা মা দুনিয়াতে নাই, আমার বাবা 2010 সালে মারা গেছে, মা 19 সালে মারা গেছে, এই ভাই বোনদের গার্জেন এখন আমি, মা বলেন বাবা বলেন সবই আমি। আমার ভাই বোনরা এমন আমার চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলে না। শরীফের আজ পর্যন্ত আমি দেখি নাই রাগ করে যদি ধমক দিছি, চোখ তুলে তাকানোর ক্ষমতা তার নাই। কারণ বাপকে যেভাবে সম্মান করে আমাকে সেইভাবে সম্মান করে। এই জন্য আমি বললাম চুয়াডাঙ্গাবাসীকে, আপনারা ভুল করবেন না, আপনারা ভুল করবেন না। আপনার সন্তানের জন্য যদি ভালো শিক্ষা প্রতিষ্ঠান চান, আপনার সন্তানের জন্য যদি ভবিষ্যৎ চান, মেধার ভিত্তিতে যদি চাকরি চান, এই চুয়াডাঙ্গায় নিয়মের ভিত্তিতে যদি সব করতে চান, তাহলে আমার ছোট ভাই শরীফুজ্জামানকে ধানের শীষে ভোট দিন। কারণ একটাই,
আপনারা বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যাই করেন, কথা ক্লিয়ার, চাকরি দিবেন, মেধার ভিত্তিতে চাকরি হবে। টেন্ডারের জন্য দরখাস্ত করবেন, যে জেনুইন সে কাজ পাবেন। চেয়ারম্যান ইলেকশন করবেন, পাঁচজনই আমার ভাই। যে জনপ্রিয় মানুষ যাকে ভোট দিবে সে চেয়ারম্যান হবে। শরীফ সাহেব চুয়াডাঙ্গাতে বলে দিবে আর আমি চেয়ারম্যান হয়ে যাব, এই দিন শেষ। যদি আপনারা ভোট করতে চান, জনগণের কাছে যান। যদি বিএনপিকে ক্ষমতায় আনতে চান, জনগণের বাড়ি বাড়ি যান। চেহারা দেখায়, মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ খুলে, এই যে বড় বড় গাড়ি ঘোড়া নিয়ে ঘুরে বিএনপিকে ক্ষমতায় আনেন না, তাহলে এই ক্ষমতা টিকবে না। ভালোবাসা দিয়ে ক্ষমতা নেওয়ার চেষ্টা করেন, তাহলে এই ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে। আমাদের নেতা তারেক রহমান বলছে না যে কোনো হুমকি ধামকি চলবে না, আগের মতো ভোট হবে না, এবারের ভোট হবে অত্যন্ত কঠিন ভোট। কারণ ওই বুথে যে কিসে সিল মারবে, আপনার ওয়াইফ কোন জায়গায় সিল মারবে, ইউ ডোন্ট নো। আপনি কি জানেন? উনি তো আপনাকে দেখায় ভোট দিবে না। কেয়ারফুল, ভোট আগের দিন শেষ করে দেন। টাকা পয়সা দিয়ে, মাসেলম্যান দিয়ে কোনো ভোট কিন্তু হবে না। আমি আগেই বলে দিলাম যে টাকা আছে, ইগল মার্কা আর কি মার্কা দিয়ে, যে আমি শুনলাম সিঙ্গাপুর বলছে ফ্রিজ মার্কা, ওনাদের অনেক টাকা, চুয়াডাঙ্গার মানুষের শুধু টাকাই দিতেছে ভোটের জন্য। সেই দিন শেষ। আর সেই দিনের পক্ষে যদি যারা আছেন তারা ভুলে যান, আমরা সেই দিনের পক্ষের লোক না। ভালোবেসে যদি ভোট দিতে চান, তাহলে আমার ভাইকে এমপি করেন। চুয়াডাঙ্গার যদি উন্নতি চান, তাহলে আমার ভাইকে এমপি করেন। যদি মনে করেন শরীফ সাহেবের ভোট করেছি, আমাকে জোর করে মেম্বার হব, চেয়ারম্যান হব, উপজেলা চেয়ারম্যান হব, সবার আগে যদি কেউ প্রোটেস্ট করে, আমি টরিক সাহেব প্রোটেস্ট করব। 5টা ঘোড়ায় আমার, যে ঘোড়া উইন হবে সেই ঘোড়াও আমার, যে ঘোড়া উইন হবে না তার জন্য দোয়া করে দেব। নেক্সট টাইম আসেন আপনি। আচ্ছা, আপনাদের সভাপতি সাহেব বলতেছেন ব্যবসায়ীদেরকে বলে দাও কেউ কোনো চাঁদাপত্র দেবে না, সহযোগিতা করবে। কথা শেষ করি, এত খুশি হওয়ার কিছু নাই। প্রত্যেক ব্যবসায়ীর সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। আমরা ব্যবসা করি মানুষের কল্যাণের জন্য, শুধু নিজের জন্য না। আমার পরিবার ভালো থাকার পরে, আমার সন্তান ভালো থাকার পরে উচ্ছিষ্ট যে টাকা থাকবে, আমার পাশের বাড়ির মানুষ যদি টাকার অভাবে ফর্ম ফিল আপ না করতে পারে, আপনার সন্তান টাকা দিয়ে আপনি বড় বড় জায়গায় পড়াবেন, আপনাকে তো এক সময় উপর আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। সারা দিন মসজিদে পড়েছিলেন, সারা রাত ইবাদত বন্দিকে করেছেন, নিজের সন্তানকে 10,000 20,000 টাকা দিয়ে টিউশন করান, আর আপনার পাশের বাড়ির লোকের মেয়ের জন্য বই কিনা ফর্ম ফিল আপ করার টাকাটা আপনি দেন নাই, আপনি খোঁজ নেন নাই। দুয়ারে এসেছিল, আপনি বউ দিয়ে বলে দিয়েছেন বাইর করে দাও। কষ্ট করে টাকা ইনকাম করছি যে ওদের দেওয়ার জন্য কিনা। আমি যেটা সত্যি হয় এই সমাজে সেই কথাটা বললাম, কেউ মন খারাপ করেন না। আমরা একা বড় হতে চাই না, ব্যবসায়ীরা সবাইকে নিয়ে বড় হতে চাই। আমরা সহযোগিতা করব, কিন্তু কোনো হুমকি ধামকি চাঁদাবাজির সাথে আমরা নাই। যদি কেউ হুমকি ধামকি দেয়, চাঁদাবাজি করে, আমি বলে গেলাম, আপনারা আমার হোটেলে গেলে বিভিন্ন জায়গায় আমার বন্ধুরা আছে, নাম্বার আছে, আপনারা আমাকে বলে রিপোর্ট করবেন। পারবে না চুয়াডাঙ্গায় মাদক, চাঁদাবাজি, ইফটিজিং, এগুলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ব্যবসায়ীরা শুধু পারে এগুলি বন্ধ করে দিতে। ব্যবসায়ীরাই শুধু পারে এই সমাজকে পরিবর্তন করে দিতে। কারণ ব্যবসায়ীদের কাছে টাকা আছে, পয়সা আছে। এই সমাজ চেঞ্জ করতে যা দরকার আমরা সেটা করতে পারবো। অন্য জেলায় কি হবে না হবে আমি জানি না। এই চুয়াডাঙ্গার ব্যবসায়ী নেতা এখানে আছে, ওনার সামনে আমি বলে গেলাম, ব্যবসায়ীরা ব্যবসা করবে, কেউ ডিস্টার্ব করবে না। ব্যবসায়ীদের যান যখন যাবে
তখন তারা সহযোগিতা করবে, বিভিন্ন কাজে সহযোগিতা করবে। এই মার্কেটে চুরি হয়ে যায়, ক্যামেরা কিনতে হবে প্রশাসনের কাছে। আর আপনারা, আমি সেইভাবে কাজ করব, আমাকে কেউ বাধা দিবেন না। আমি অন্যায়ের বিপক্ষে সৈনিক সারা জীবন, আমার জীবনটাই যুদ্ধ করা। একদিনে আমি টরিকশাহী ভয় নাই।